আচ্ছা, গত ক্লাসে আমরা কি পড়ছিলাম? ফেব্রিক কি, ফেব্রিকের ক্লাসিফিকেশন পড়ছিলাম, তাই তো? তো আজকে আমরা ফেব্রিক ম্যানুফ্যাকচারিং যে হয়, ফেব্রিক ম্যানুফ্যাকচারিংয়ের যে একটা টেকনিক হচ্ছে উইভিং টেকনিক। এই উইভিং টেকনিক সম্বন্ধে আমরা সম্পূর্ণ একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। সবগুলো সম্বন্ধে আমরা একটা সুপারফিশিয়াল ধারণা নিব, মানে একটা ভাষা ধারণা নিব। আর আমরা বুঝতে চাইবো আগে যে আমরা এই কোর্সটা কেন পড়ি। এই যে উইভিং প্রিপারেটরি পড়তেছি, প্রিপারেটরি কেন দরকার, এরপরে আবার কেন উইভিং, এরপরে কেন আবার উইভিং 2। তো আমরা যদি ব্যাপারটা পুরোটা বুঝতে পারি, মানে একদম ফুল পিকচারটা যদি আমাদের সামনে থাকে, তখন আমাদের জন্য সুবিধা হবে যে কোর্সের কন্টেন্টগুলোকে সহজে ক্যাচ করার। এখন আমি প্রিপারেটরি পড়লাম, প্রিপারেটরি করার পরে কি হয়, সেটাকে আমি কী কাজে ব্যবহার করব, সেটা যদি ভালো না জানি তাহলে আমি প্রিপারেশনের ক্ষেত্রে হয়তো বা কিছু ভুল করে ফেলতে পারি। তো সেজন্য আমাদের যখন ওভারঅল একটা ধারণা থাকবে যে আমাদের পুরো কোর্সে কি কি বিষয় অন্তর্ভুক্ত আছে, তখনই আমরা প্রিপারেটরি পড়ার ক্ষেত্রে একটা মজা পাবো যে আমি তাহলে সুতাটাকে কেন রেডি করতেছি, কেন প্রিপারেশন করতেছি। মনে করো তুমি খিচুড়ি বানানোর জন্য প্রিপেয়ার করবা, আর হচ্ছে ওইদিকে বিরিয়ানি বানানোর জন্য প্রিপেয়ার করবা, বিষয়টা তো এক হবে না, দুটার প্রিপারেশন প্রসেসটা ভিন্ন হবে। তো এই প্রিপারেশন প্রসেসটা যদি আলটিমেট অবজেক্টিভের সাথে মিলাইতে পারি, আমরা ট্যাগ করতে পারি, তখনই এটা আমাদের জন্য মানে বোঝাটা এবং ওই মোতাবেক লিখতে পারা বা ওই মোতাবেক এটাকে এক্সপ্লেন করতে পারা বা সহজে মেমোরাইজ করাটা পসিবল হবে। তো সেজন্য আমরা আজকে একটা রিয়েল পিকচার দেওয়ার চেষ্টা করব যে আসলে এই নিটিংয়ে না, উইভিংয়ে আমরা তো এখন যেই লাইনে আছি, আমাদের তো ফেব্রিকের দুইটা লাইন, একটা হচ্ছে উইভিংয়ের লাইন, যেখানে আমরা কি বলছিলাম 3টা কোর্স পড়ি, উইভিং প্রিপারেটরি, উইভিং 1, উইভিং 2, আর নিটিংয়ে পড়ি কয়টা, 4টা। সেগুলো আলাদা আলাদা কোর্স, যেটা যখন নিটিং পড়বো তখন বিস্তারিত বলবো। বাট এখানে আমরা উইভিংয়ের সাইডটার কথা বলতেছি যে উইভিংয়ে কি হয়, এই যে ধাপগুলো আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যে পড়বো, ধাপগুলোতে কোন কোন ধাপে আসলে কি কি কাজ হয়, সেটা সম্বন্ধে আমরা একটা সাদামাটা ধারণা নেব আজকে। তো তার আগে এই কোর্সের জন্য মানে উইভিং প্রিপারেটরির জন্য 3টা বুক রেফারেন্স দিলাম। একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিস ইন উইভিং প্রিপারেটরি, এটা হচ্ছে মুকেশ কুমারের একটা বই, মুকেশ কুমার সিং, এটা ইন্ডিয়ান একটা রাইটার, এবং এটা হচ্ছে উডহেড পাবলিকেশনের। এটা খুব ভালো বই, ফিগারগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে, বুঝতে সহজ হয়। তারপরে সেকেন্ড হচ্ছে আরেকটা আছে ইন্ডিয়ান, তাও উইভিং প্রিপারেটরি প্রসেস, একদম আমাদের এই কোর্সের নামের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটা গোকার্নিশনের, এন গোকার্নিশন, উনি হচ্ছে ইন্ডিয়ার একটা আইআইটির প্রফেসর, ওনার একটা বই আছে, এটা খুব ভালো। তারপর হচ্ছে গোস্বামীর একটা বই আছে টেক্সটাইল সাইজিংয়ের উপর শুধুমাত্র, মানে প্রিপারেটরি যে 4টা চ্যাপ্টার, আমাদের এই প্রিপারেটরিতে 4টা চ্যাপ্টার আছে, ওয়াইন্ডিং, ওয়ার্পিং, সাইজিং আর হচ্ছে লুমিং। 4 চ্যাপ্টারের মধ্যে শুধু একটা চ্যাপ্টারের উপরই একটা বই আছে, সেটা হচ্ছে এই সাইজিং বইটা। তো এই বইটা লাইব্রেরিতে অ্যাভেলেবেল, এটাও অ্যাভেলেবেল। এই 2টা বইয়ের যথেষ্ট কপি লাইব্রেরিতে আছে, অ্যাভেলেবেল আছে, মোটামুটি 20-30 কপি আছে। তোমরা চাইলে ইস্যুও করতে পারো বা গিয়ে ছবি তুলে নিতে পারো বা নোট করে নিতে পারো। আর উপরের বইটা হয়তো বা তোমাদের কালেকশন করে নিতে হতে পারে। তো এর বাইরে যেসব বইগুলো আছে বাজারে, এগুলো দেখলে এখন তো আর বুঝবা না, পরবর্তীতে দেখবা যে এগুলোতে আসলে ব্যাপক ভুল আছে, মানে ভুলে ভরা। দেখা গেছে এগুলো খুব তাড়াহুড়া করে ওরা বের করছে, ওদের ক্লাস লেকচারটাকে টাইপ করে বের করে ফেলছে। সেখান থেকে আবার ছাত্র তোলার সময় কিছু কিছু জায়গায় একটা সেন্টেন্সকে আরেকটা সেন্টেন্স লিখে ফেলবে, একটা ওয়ার্ডকে আরেকটা ওয়ার্ড লিখে ফেলছে। আবার এটাকে যখন টাইপ করছে বই বের করার জন্য, তখন আবার ভুল করছে। এগুলো রিচেক করা হয়নি, যেহেতু অনেকগুলো বই বের করছে এই যে ছোটো ছোটো নোট আকারে, তোমরা তো এগুলো দেখছো মনে হয়, বাজারে পাওয়া যায়। তো ওই সব বইয়ের ধারে কাছে যাওয়ার দরকার নাই। আমাদের সিলেবাস মোতাবেক আমরা এই যে মেইন কোর টেক্সট বই আছে সেটা ফলো করব। তাতে করে হবে কি, আমাদের ভুলভ্রান্তি হওয়ার, এটা কম শিখি, কম শিখলেও সেটা একটু পিওর বা বিশুদ্ধ শেখার চেষ্টা করি। একটা ওয়ার্ড যদি ভুল থাকে, পুরো সেন্টেন্সটা কিন্তু ভিন্ন অর্থ মিন করে, বা তুমি ভিন্ন ডিরেকশানে তখন চিন্তা করবা বা ভিন্ন ডিরেকশানে এটাকে এক্সপ্লেন করবা, অথচ বিষয়টা তা না, তুমি যা এক্সপ্লেন করতেছো হয়তো বিষয়টা একটা জিনিস, ওখানে ওয়ার্ডটা একটু ভিন্ন আছে, সেজন্য তুমি এক্সপ্লেন করার সময় ওই ওয়ার্ডের উপর ভিত্তি করে 1 পৃষ্ঠা লিখে ফেলছো, তাহলে পুরোটাই কী করলা, ভুল লিখলা। এই জন্য কোর টেক্সট বই আমরা ফলো করার চেষ্টা করব। আর ক্লাস লেকচারে মোটামুটি যা দেওয়া হবে তা ফলো করলেও আলহামদুলিল্লাহ হয়ে যাবে, কারণ আমি যা পড়াবো এর মধ্যে তেমন কিছু বাদ থাকবে না, সবই আমরা আলোচনা করে ফেলব। তো আজকে যে ধারণাটা দিব সেটা হচ্ছে প্রিপারেশন থেকে শুরু করি। আমরা প্রিপারেশনে যাওয়ার আগে একটা লুমে কাপড় কীভাবে হয় সেটা আমি একটু ধারণা দিই আগে। মূলত একটা ওভেন ফেব্রিকে কয় সেট ইয়ার্ন থাকে? 2 সেট। 1 সেট ইয়ার্নকে আমরা কি বলি? ওয়ার্প ইয়ার্ন। আর 1 সেট ইয়ার্নকে কি বলি? ওয়েফট ইয়ার্ন। ওয়ার্প ইয়ার্ন কাকে বলে? কোন ইয়ার্নগুলোকে আমরা ওয়ার্প ইয়ার্ন বলি? এরাই তো ওয়ার্প ইয়ার্ন নাকি? তো কাদেরকে ওয়ার্প ইয়ার্ন বলি?
যারা এই যে ফেব্রিকের যে সেলভেজ আছে, সেলভেজের সাথে যারা প্যারালালি আছে, আর এই সেলভেজের সাথে যারা পারপেন্ডিকুলারলি আছে তারা কি ওয়েফট ইয়ার্ন। তার মানে একটা ওভেন ফেব্রিক প্রডিউস করার জন্য আমাকে 2 সেট ইয়ার্ন লাগবে। এখন এখানে কি ধরো আমি একটা ধারণা দিচ্ছি সাদামাটাভাবে, মনে করো কাপড়ের একটা উইথ আছে না, সব কাপড়ও তো একটা উইথ থাকে, কাপড়ের একটা উইথ থাকে না, বহর, আমরা বলি যে 1.5 গজ বহরের কাপড়, 2.5 গজ বহরের কাপড়, এরকম বলি না। তো মনে করো একটা সাদামাটা ফেব্রিক যার উইথ হচ্ছে 54 ইঞ্চ, এখানে কি ওয়ার্পের কয়টা সুতা আছে আনুমানিক, সেটা দেখতে হবে যে প্রতি ইঞ্চিতে কয়টা আছে। তো প্রতি ইঞ্চিতে কয়টা সুতা আছে সেটা ধরে নিলাম আমি, ধরো 100 হচ্ছে ইপিআই, এন্ডস পার ইঞ্চ, এন্ডস। ওয়ার্পের প্রত্যেকটা সুতাকে একটা কি বলে, এন্ডস বলে। 1 ইঞ্চিতে এরকম এন্ডস কয়টা আছে সেটাকে বলা হয় ইপিআই, এন্ডস পার ইঞ্চ, মানে এন্ডসের সংখ্যা। আর ওয়েফটের একটা ইয়ার্নকে বলা হয় একটা পিক। এরকম 1 ইঞ্চিতে কয়টা পিক আছে বা কয়টা ওয়েফটের আছে সেটাকে বলা হয় পিপিআই। পিপিআই মানে কি, পিক্স পার ইঞ্চ, মানে ডেন্সিটিটা, পিকের ডেন্সিটিটা আর এন্ডসের ডেন্সিটিটা। আচ্ছা, একটা ওভেন ফেব্রিকের জন্য এই এন্ডসের ডেন্সিটি আর পিক্সের ডেন্সিটি একটা ইম্পর্টেন্ট টার্ম কিনা বুঝতেছো? একটা কাপড় কি খাপি হবে নাকি পাতলা হবে, কাপড়টা কি এই পাশ ওই পাশ দেখা যাবে আলো নাকি কেমন হবে, সেটা কিন্তু এই ইপিআই পিপের উপর ডিপেন্ড করতেছে না ডিরেক্টলি। মানে একটা কাপড়ে 1 ইঞ্চিতে সুতা আছে হচ্ছে 100, আর একটা কাপড়ে সুতা আছে 160টা, আর একটা কাপড়ে আছে 40টা। 3টা কাপড় কি একই বৈশিষ্ট্যপূর্ণ হবে? 3টা বৈশিষ্ট্য কিন্তু 3 রকম হবে। সুতরাং এন্ডস পার ইঞ্চটা একটা ওভেন ফেব্রিকের জন্য একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার। একইভাবে পিক্স পার ইঞ্চটাও কি গুরুত্বপূর্ণ প্যারামিটার। তো ধরে নাও এখানে 54 ইঞ্চ উইথ ইপিআই হচ্ছে 100, তাহলে এই কাপড়টার মধ্যে ওয়ার্পের সুতা কয়টা আছে? 54 ইন্টু 100 মানে 5400টা। এই 5400টা কি আছে? ওয়ার্পের ইয়ার্ন আছে। কিসের মধ্যে? এই ফেব্রিকের মধ্যে। আর ওয়েফটের ইয়ার্ন তো আনলিমিটেড, কারণ ওয়েফট তো আর কাপড়ের মানে এই যে লেন্থ, একটা রোলের মধ্যে কাপড় কতটুকু হবে সেটা ডিফাইন করা নাই। কোনো কাপড়ের রোলের মধ্যে থাকে 2000 মিটার, কোনো কাপড়ে 1500 মিটার, 1600 মিটার, ভিন্ন ভিন্ন। তো এটা আমাদের হিসাব করতে হবে না, কারণ হচ্ছে আমাদের এদিক থেকে একটা পিক ছোটো ছোটো ইয়ার্ন। বাট এই ওয়ার্পের ইয়ার্নগুলো, মনে করো আমি সাপোজ এই একটা বিমের মধ্যে, একটা রোলের মধ্যে কাপড় জড়াবো, সেইখানে 2000 মিটার কাপড় জড়াবো, তাহলে আমার প্রত্যেকটা ওয়ার্প ইয়ার্নকে 2000 মিটার লম্বা লম্বা করে করে সাজাতে হবে না? এই মাথা থেকে 2000 মিটারের মধ্যে কোথাও কি কাটা আছে? সুতাটা কি কোনো জায়গায় কাটা আছে? না, একটা লং সুতা কতটুকু লম্বা? 2000 মিটার। একটা সুতা কয়টা? 5400। তো 5400 সুতা, প্রত্যেকটার লেন্থ কত? 2000 মিটার করে, এবং একটা আটার সাথে কীভাবে আছে? প্যারালালি আছে। তাহলে এটাকে এই জন্য প্রিপেয়ার করতে হয়, অর্থাৎ ওয়ার্প ইয়ার্নটাকে তোমার একটা নির্দিষ্ট ফরম্যাটে আগে সাজাইতে হবে। এই যে প্রি ডিটারমাইন্ড লেন্থ 2000 মিটার, এই 2000 মিটার পরে করে প্রত্যেকটা সুতাকে একটা জায়গায়, মানে একটা জায়গায় প্যারালালি সাজাইতে হবে। সেইখানে তো সুতার প্রান্ত একটা না, কয়টা প্রান্ত? 5400টা। তো 5400 সুতার প্রান্ত তুমি কীভাবে সাজাবো? নর্মালি কি আমরা এই কাজটা কখনো করি নিজেরা আমাদের নিজেদের ব্যক্তিগত কাজে? না, আমরা কি করি? সুতাকে একটা প্যাকেজ থেকে আরেকটা প্যাকেজে জড়াই। বাট এখানে জড়াইলেই হবে না, জড়ানোর মাধ্যমে 2000 মিটার করে জড়াইতে হবে, এদেরকে আবার প্যারালালি একটা জায়গায় সন্নিবেশিত করতে হবে। একটা লুমের সাইড ভিউ আমরা দেখতে পাচ্ছি। লুমের সাইড ভিউ মানে লুম কাকে বলে? গত ক্লাসে লাস্টে বলছিলাম কি? লুম, LWM, লুম কাকে বলে? দ্য মেশিন দ্যাট ইজ ইউজড ফর ম্যানুফ্যাকচারিং ওভেন ফেব্রিক ইজ কল্ড লুম। যে মেশিনটা ওভেন ফেব্রিক প্রডিউস করার জন্য ব্যবহার করা হয় তার নাম হচ্ছে কি? লুম। যেমন নিট ফেব্রিক তৈরি করার জন্য নিটিং মেশিন, সেখানে উইভিং মেশিন বলা হয় না, ওই মেশিনটাকে লুম বলি আমরা, মানে তাঁত, বাংলায় বলি তাঁত। তাতে কি হয় এটা একটু বুঝলে আমরা পুরো কোর্সের ব্যাপারটা বুঝে যাবো, তখন আমরা পিছনে আসতে সহজ হবে। আমরা সামনে থেকে পিছনের দিকে আসতেছি। একটা বিম আছে, এরকম একটা বিম, এই বিমটার নাম হচ্ছে উইভার্স বিম। কি বিম? এই বিমটার নাম হচ্ছে উইভার্স বিম। এই উইভার্স বিমে কয়টা সুতা থাকে? ঠিক কাপড়ের উইথ বরাবর যতটা ওয়ার্প ইয়ার্ন দরকার ততটা ইয়ার্ন। তার মানে এখানে 5400টা সুতা আছে।
আমরা সবগুলো দেখালাম না, এখানে 7টা 8টা এরকম দেখালাম আর কি। মোট কয়টা সুতা আছে? 5400 সুতা। এই সুতাগুলো একটার সাথে একটা কীভাবে আছে? প্যারালালি আছে। তাহলে এই বিমটার মধ্যে আগে সুতাগুলোকে জড়াতে হয়, সেটা আমি পরে বলতেছি। শুধু জড়ানোর পরে কি করা হয়, মানে কাপড়টা কীভাবে হয় সেটা আগে যদি বুঝতে পারো তাহলে পিছনে যেতে সহজ হবে। এই বিমটা থেকে সুতাটা সামনের দিকে আগায় একটা লুমে, সাইড থেকে আমরা দেখছি, সাইড থেকে 500 থেকে এরকম সুতাগুলো আগায়। সেখান থেকে কিছু ওয়্যার থাকে, এই ওয়্যারের মধ্যে দিয়ে এগুলোকে গাঁথা হয়। এই ওয়্যারগুলো আবার ফ্রেমে থাকে, এই ওয়্যারগুলো একটা ফ্রেমে থাকে, ফ্রেমে। তো ওই ফ্রেমটা, এই ফ্রেমের মধ্যে যে ওয়্যার আছে, একটা ফ্রেমের মধ্যে কতগুলো ওয়্যার, তারের মধ্যে আবার ছিদ্র আছে একটা করে। সেই ছিদ্রের মধ্যে প্রত্যেকটা সুতাকে পাস করা হয়েছিল। আর এখানেও কি করা হয়েছে, এই যে অতগুলো ওয়্যার আছে, এই ওয়্যারের ছিদ্রের মধ্যে সুতাগুলোকে পাস করা হয়েছিল। তাহলে এটা একটা অ্যাসেম্বলি, পুরো একটা ফ্রেম। এই পুরো ফ্রেমটাকে যদি আমি উপরের দিকে তুলি কোনোভাবে মেকানিক্যালি, মানে মেকানিক্যাল কোনো একটা মোশনের সাহায্যে, মানে কোনো একটা ডিভাইসের সাহায্যে, আমি মনে করো মেকানিক্যালি কোনো একটা মেশিনের সাহায্যে এটাকে তুললাম উপরে, তো সে কি একা উঠবে? কাকে নিয়ে উঠবে? তার মধ্যে দিয়ে যে ইয়ারগুলোকে গাঁথা আছে তাদেরকে নিয়ে উঠবে না? তো একেবারে সিম্পল ডিজাইনের ক্ষেত্রে বুঝাও, মনে করো অর্ধেক সুতাকে এই ফ্রেমের যে ওয়্যারগুলো আছে তার মধ্যে দিয়ে গাঁথা আছে, বাকি অর্ধেক সুতাকে গাঁথা আছে এই ফ্রেমের মধ্যে যে ওয়্যারগুলো আছে সেই ওয়্যারের মধ্যে দিয়ে। তাহলে এই ফ্রেমটা যদি নিচে নামায় তাহলে ওই সুতাগুলো নিচে নামবে না? সুতাগুলো ছিল সবগুলো এরকম, তুমি সাইড থেকে তো একটা সুতা দেখতে পাচ্ছ আসলে, কিন্তু সুতা তো 5400-5400-র মধ্যে অর্ধেক 2700 সুতা উপরে উঠছে আর 27 সুতা নিচে নামছে। তাহলে মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়েছে কিনা? এই গ্যাপটাকে বলা হয় শেড। হ্যাঁ, এই গ্যাপ যে তৈরি হয় কিছু ইয়ারকে উপর তুলে মাঝখানে যে গ্যাপটা তৈরি হলো, সেই গ্যাপটাকে বলা হয় কি? শেড। আর যে ওয়্যারগুলোর মধ্যে দিয়ে সুতাকে পাস করেছি তার নাম হচ্ছে হিল্ড ওয়্যার। হিল্ড ওয়্যারগুলো যে ফ্রেমের মধ্যে থাকে সেই ফ্রেমটাকে বলা হয় হিল্ড ফ্রেম। তাহলে এটা হচ্ছে একটা হিল্ড ফ্রেম। হিল্ড ফ্রেমে কি থাকে? হিল্ড ওয়্যার থাকে। হিল্ড ওয়্যারের মধ্যে আবার একটা করে আই থাকে, প্রত্যেকটা ওয়্যারে একটা করে হিল্ড আই থাকে। আই মানে ছিদ্র। সেই আইয়ের মধ্যে দিয়ে সুতাগুলোকে পাস করা হয়। কয়টা সুতাকে পাস করা হয়? অর্ধেক সুতাকে, মানে প্রত্যেকটা সুতার জন্য, এই 5400 সুতার জন্য 5400টা হিল্ড ওয়্যার আছে। 5400 সুতার জন্য কি আছে? 5400টা হিল্ড ওয়্যার আছে। হয়তো বা 2700 ওয়্যার আছে একটা ফ্রেমে, আর বাকি 2700 ওয়্যার আছে কয়টা ফ্রেমে? আরেকটা ফ্রেমে। তাহলে একটা ফ্রেমকে উপরে তুললে সাথে সাথে 2700 সুতা উপরে ওঠে, আর একটা ফ্রেমকে নিচে নামালে 2700 সুতা নিচে নামে। এই যে মাঝখানে একটা খালি স্থান তৈরি হয় তার নাম হচ্ছে কি? শেড। এই খালি স্থান তৈরি করা, মানে শেড তৈরি করার যে প্রসেস তার নাম হচ্ছে শেডিং। শেড তৈরি করা হলো কিভাবে? একটা ফ্রেমকে উপরে তোলা, একটা ফ্রেমকে নিচে নামিয়ে না? এই যে একটা ফ্রেমকে উপরে তোলা, একটা ফ্রেমের নিচে নামার যে কাজটা, মানে শেড ফর্ম করার যে কাজটা, তাকে বলা হয় কি? শেডিং। আচ্ছা, তাহলে ফাঁকা স্থান আমি কেন তৈরি করলাম? কারণ আরেকটা ইয়ার্ন মাঝখান দিয়ে গিয়ে বাইন্ডিং করতে হবে। এইভাবে হয়তো কাপড়টা নাকি ওয়ারপেনগুলো আছে, ওয়েফটেনটা গিয়ে এদের মধ্যে ইন্টারলেসমেন্ট হয়। ইন্টারলেসমেন্ট বলি না আমরা এটাকে? একটা ইয়ার্নের সাথে আরেকটা ইয়ার্নের পার্শ্ব পরিবর্তন করা, এটাকে আমরা কি বলি? ইন্টারলেসমেন্ট। উইভিং মানে কি? ইন্টারলেসিং হওয়া। রাইট অ্যাঙ্গেলে ওয়ারপিয়ান এবং ওয়েফটিয়ার ইন্টারলেসিংয়ের মাধ্যমে উইভিং ওভার ফেব্রিক প্রডিউস হয়। মানে 90 ডিগ্রি কোণে ওয়ার্প এবং ওয়েফটিয়ানের ইন্টারলেসমেন্টের মাধ্যমে কোন ফেব্রিক তৈরি হয়? ওভেন ফেব্রিক। তাই ইন্টারলেসমেন্ট করতে হবে, তার মানে ওয়েফটিয়ানটাকে পাস করতে হবে। তাহলে আমি দেখো এই সুতাগুলোর মধ্যে কিছু সুতাকে উপরে তুললাম, কিছু সুতাকে নিচে নামালাম। এবার যদি মাঝখান দিয়ে একটা সুতা যায় তাহলে এটা কি এদের মাঝখানে ইন্টারলেসমেন্ট করবে না? এই মাঝখানে একটা সুতাকে পাস করা হয়। এই মাঝখানে যে সুতাটা যায় সেটা বিভিন্নভাবে বিভিন্ন লুমে যায়, সেটা আমরা ডিটেলসে পরে পড়বো কোর্সে। শাটল, নর্মালি একটা শাটল ইউজ করা হয়, মাকু, তার মধ্যে সুতা দেওয়া হয়। শাটল হচ্ছে এরকম একটা আকৃতির একটা ডিভাইস যার ভিতরে সুতা পেঁচানো থাকে। তো এই সুতার প্রান্তটা যদি এখানে ধরা থাকে, তুমি যদি এই মাকুটাকে এই পাশে নিয়ে যাও তাহলে সে কি সুতা ফেলে রেখে যাবে না? মানে এটার মধ্যে সুতা আছে, এখানে সুতার একটা প্রান্ত তুমি এখানে ধরে রাখলা, মাকুটাকে এবার ধাক্কা দিলা, মাকুটা সামনে গেল, মনে করো বোর্ডের ওই মাথায় চলে গেল, তাহলে সে কি এখানে সুতা ফেলে রেখে যাবে না? তো লুমের এই পাশে একটা মাকু থাকে, সেই মাকুটাকে খুব জোরে বিট করা হয়। বিট করলে সে ওই মাথায় যায়, ওই মাথায় গেলে একটা পিকার আছে, পিকার দ্বারা পিক করে, মানে ক্যাচ করে। তো যাওয়ার সময় সে কী করে? মাঝখানে সুতা ফেলে রেখে। তাহলে এই যে আমি শেড ফর্ম করলাম,
শেডটা অনেক বড় আকারে ফর্ম করেছি। কেন? মাকুটা মোটামুটি এরকম সাইজের, তো এরকম সাইজের মাকুটা তো যেতে হবে, মাকুটা যাওয়ার মতো আমি শেড ফর্ম করলাম, সেই শেডের মধ্যে মাকুটা যাবে, গেলে সে সুতা রেখে যাবে। এটাকে বলা হয়, এই যে সুতা একটা ফেলে রেখে গেল না, সেটাকে বলা হয় পিক। এই একটা সুতা যে এখানে ফেলে রেখে যাচ্ছে, আমি তো সাইড থেকে দেখতে পাচ্ছি না, সুতাটা কিন্তু অনেক লম্বা। তুমি সাইড ভিউ থেকে সুতা, এই মার্কারের তুমি কি পুরো মার্কারটা দেখতেছো, নাকি একটা ক্রস সেকশনাল ভিউ দেখতেছো? শুধু ক্রস সেকশনাল ভিউ। আমরা এখান থেকে শুধু ক্রস সেকশনাল একটা ভিউ দেখি যে এদিক থেকে একটা সুতা যায়, মাকু নিয়ে যায়। তাহলে এই সুতাটাকে বলি আমরা কি? পিক। একটু আগে বললাম পিক পার ইঞ্চ, বললাম না? মানে এক একটা ওয়েফটের এক একটা সুতাকে এক একটা কি বলে? পিক বলে। তাহলে এই যে পিক গেল, পিকটা নিয়ে গেল কে? শাটল। এর নাম হচ্ছে কি? শাটল। প্রত্যেকটা ব্যাপার কিন্তু লিঙ্ক, একটার সাথে একটা লিঙ্ক, এই জন্য আমি পুরো ডিটেলসে বলতেছি। এই শাটলের ভিতরে সুতা রাখতে হয়, শাটলের ভিতরে সুতাটা রাখা হয় যেই ডিভাইসে, তার নাম হচ্ছে পার্ন। নামগুলো একটু খেয়াল রাখতে হবে। শাটলের ভিতরে কি থাকে? একটা ছোট একটা ডিভাইস থাকে, কাঠের, তার মধ্যে সুতাগুলোকে পেঁচানো হয়, এটাকে কি বলি আমরা? পার্ন বলি। পার্নটা শাটলের ভিতর রাখি, রেখে শাটলটাকে এবার লোমে বসায় বিট করি, শাটলটা এই পাশ থেকে ওই পাশে চলে যায়, গেলে সে কি রেখে যায়? একটা সুতা রেখে যায়, সেই সুতাটাকে আমরা কি বলি? পিক। তার মানে শাটলকে লুমের ওই পাশ থেকে ওই পাশে পাঠানোর যে প্রসেস, যে কাজ, যে কার্যক্রম, যেই মেকানিজমে করা হয়, সেটাকে বলা হয় পিকিং। একটু আগে বললাম কি? শেড কোনটা? ওয়ারপিয়ার এবং ওয়েফটিয়ানকে উপরে নিচে ওঠানামা করিয়ে যে একটার এই কি বলে আয়তক্ষেত্রের মতো বা সামন্তরিকের মতো একটা যে স্পেস তৈরি হয়, সেটাকে বলা হয় কি? শেড। আর এই শেড তৈরি করার প্রসেসকে বলা হয় শেডিং। আর ওয়েফটিয়ান, যেই ওয়েফটিয়ানটা লোমের সাইড থেকে এক পাশ থেকে এক সাইড থেকে আরেক সাইড পর্যন্ত আসে, তাকে বলি পিক। আর এই পিক যাওয়াটা, এই যে শাটলটা যাচ্ছে এবং আসতেছে, এই যাওয়া আসার কাজটাকে বলা হয় কি? পিকিং। আচ্ছা, মনে করো আমি শেড ফর্ম করলাম, এই সুতাটা এই বরাবর গেল, সুতাটা কি এদিক দিয়ে যেতে পারবে? না, একটু ফাঁকা স্থান দিয়ে মোটা জায়গায় এদিক দিয়ে যেতে পারবে, বাট এদিক দিয়ে যেতে পারবে? এখান দিয়ে যাওয়ার মতো তো জায়গা নাই, এখানে কাপড়টা তো এখানে, কাপড় এখানে শেষ, তো এদিক দিয়ে তো যেতে পারবে না। যেতে পারবে এখান দিয়ে, মানে মোটা জায়গা লাগবে একটা শাটলটা যাওয়ার মতো, এদিক দিয়ে যাবে। তো গেলে সুতাটা তো থাকবে এখানে, তার মানে কি একটা পিক থেকে আরেকটা পিকের ডিস্টেন্স কি এত বড় হবে? এই তো এইখানে আছে একটা সুতা, তারপরে সুতাটা এখানে, তার মানে কি আমার কি এখানে কাপড়ের মধ্যে এখানে একটা সুতা, এখানে একটা সুতা কাছাকাছি থাকবে। তো এই যে নতুন করে যে সুতাটা গেল, সেই সুতাটাকে একটা চিরুনি দিয়ে, কম্বের মতো একটা চিরুনি, এটা চিরুনি আছে এরকম, এই চিরুনি দিয়ে পুরো সুতাটাকে চাপিয়ে দেওয়া হয়। কতটুকু পর্যন্ত চাপিয়ে দেওয়া হয়? ফেল অফ দ্য ক্লথ পর্যন্ত। অর্থাৎ আগে যেখানে কাপড় বোনা শেষ হয়েছে সেই পর্যন্ত সুতাটাকে চাপিয়ে দেওয়া হয়। অর্থাৎ এই সুতাটা গেল, এই সুতাটাকে এই যে এই চিরুনিটা কী করবে? পুরো 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 উইথ জুড়ে, কিন্তু চিরুনিটা কিন্তু একটা দেখতেছো, বাট আমি তো সাইড থেকে দেখাতে পারছি না, চিরুনিটা এরকম, তুমি কি আর পুরো দেখতেছো? আমার একটা আঙুলি দিয়ে দেখতেছো? পুরো চিরুনিটা এই যে পিকটা গেল, এই পিকটাকে চাপিয়ে দেয়। কোথায় চাপিয়ে দেয়? এটাকে বলা হয় ফেল অফ দ্য ক্লথ। কাপড় তৈরি হয়ে যেখানে শেষ হয়েছে সেই জায়গাটাকে বলে কি? ফেল অফ দ্য ক্লথ। তাই এই যে নিউলি ইনসার্টেড পিককে, মানে নতুন করে এইমাত্র যে ইনসার্ট হলো একটা পিক, শাটল রেখে গেল যে পিকটা, নিউলি ইনসার্টেড পিককে ফেল অফ দ্য ক্লথ পর্যন্ত চাপিয়ে দেওয়া একটা কাজ, এটা করতে হবে, না করলে কাপড় হবে না। তো এটাকে বলা হয় বিট আপ। বিট আপ মানে কি? নিউলি ইনসার্টেড পিককে কোথায় চাপিয়ে দেওয়া? ফেল অফ দ্য ক্লথে। এটা চাপিয়ে দেয় কি? একটা চিরুনি, এই চিরুনিটার নাম হচ্ছে রিড। এটু ক্লিয়ার কিনা সবার? তাহলে হ্যাঁ, রিড, REED, রিড। তো নিউলি ইনসার্টেড পিককে ফেল অফ দ্য ক্লথে চাপিয়ে দেওয়াটাকে বলা হয় কি? বিট আপ। তাহলে একটা লুমে কাপড় ততক্ষণ পর্যন্ত প্রডিউস হবে না যদি তুমি এই তিনটা কাজের কোনো একটা কাজ মিস করে যাও। শেডিং হলো, পিকিং হলো না, বিট আপ হলো, কাজ হবে? শেডিং হলো, বিট আপ হলো, পিকিং নাই, শেডিং হলো, পিকিং হলো, বিট আপ হয় নাই,
পিকিং হলো, বিটা হলো, শেডই ফর্ম করে নাই, কিছু হবে না। এই জন্য এই তিনটাকে বলা হয় প্রাইমারি মোশন। প্রাইমারি মোশন অফ লুম। প্রাইমারি মানে কি? ম্যান্ডেটরি, হ্যাঁ, অবশ্যই দরকার যেটা। তো এই তিনটাকে বলা হয় কি? প্রাইমারি মোশন। তার মানে একটা লুমে কাপড় বুনতে হলে শেড ফর্ম করতে হবে, পিক যেতে হবে, সেই পিকটাকে আবার চাপিয়েও দিতে হবে। তো এই তিনটা কাজকে বলা হয় কি? প্রাইমারি মোশন। প্রাইমারি মোশন কি কি? শেডিং, পিকিং, বিট আপ। এই তিনটার কোনোটা বাদ পড়লে, তিনটার, এটা হ্যান্ডলুম হোক, মডার্ন লুম হোক, আর কনভেনশনাল লুম হোক, অটোমেটিক পাওয়ার লুম হোক, চিত্তরঞ্জন লুম হোক, যেই লুম হোক না কেন, তাতে এই তিনটা অপারেশন একটার পরে একটা হইতে হবে। তিনটার কোনোটা যেমন বাদ দেওয়া যাবে না, আবার এদের মধ্যে সিনক্রোনাইজেশন থাকতে হবে। এটা শেষ হবে, তারপর এটা শুরু হবে, এটা শেষ হবে, তারপর এটা শুরু হবে। এখন শেডিংয়ের পরে বিট আপ হলে কি হবে? পিক নাই, খালি জায়গায় বিট করে লাভ কি? আবার পিকিংয়ের পরে শেডিং হয়ে গেল, বিট আপ হলো না, এরকম হতে পারবে না। তার মানে একটা কাজের পরে একটা কাজ হয়। কি কি? প্রথমে শেড ফর্ম করে, দেন পিকিং হয়, তারপরে বিট আপ হয়। এই তিনটা কাজকে সিনক্রোনাইজ হইতে হয়। আচ্ছা, মনে করো এই কাজটা হচ্ছে, আগে ছিল এরা সুতা, এখন এরা কি? কাপড়। পার্থক্যটা বুঝতেছ? আগে ছিল এরা সুতা, ওয়ার্পের, কতগুলো সুতা ওয়ার্পের, আর এরা কি এখন কাপড় হয়ে গেছে। কারণ কি? ওয়েফটিয়ান পেলো। কারণ যত বেশি তুমি ওয়েফটিয়ান দিতে পারবা তত বেশি কাপড় হবে। তাহলে ওয়েফটিয়ানটা যত ফাস্ট যাবে, যেই মেশিনে যত ফাস্ট ওয়েফটিয়ান যেতে পারবে, সেই মেশিনে কাপড় তত দ্রুত হবে না? এখানে 2000 মিটার আছে, এখানেও তো ধরো আনুমানিক 2000 মিটার কাপড় হবে, একটু কম হয়, এটা পরে বলতেছি কেন। 2000 মিটার সুতা আছে, এখানে 2000 মিটার কাপড় হয়ে যাবে। বাট কাপড়টা কত দ্রুত হবে সেটা কিসের উপর ডিপেন্ড করে? ওয়েফট ইনসার্শনের উপর। এই শেডিং পিকিং বিট আপ কত দ্রুত হতে পারে তার উপর। তো তোমাদের একটা ধারণা আছে কি যে কত দ্রুত হয় এটা? এখন আমরা লুমকে এই লেভেলে নিয়ে যেতে পারছি সেকেন্ডে, 1 সেকেন্ড, ঘড়ির কাঁটা এই আসছে 1 সেকেন্ড, 1 সেকেন্ডে 10 বার এই কাজটা হয়। শেড ফর্ম করে সুতাটা ওই পাশে যায়, বিট আপ হয়, একটা কাজ এরকম 10 বার হয় 1 সেকেন্ডে। আমরা লুমকে এই লেভেলে ফাস্ট করতে পারছি। আর এই উইভিংয়ের প্রোডাকশনটা ডিপেন্ড করবে কিসের উপর? কত ফাস্ট তুমি এই পিকটা ইনসার্ট করতে পারতেছো। কারণ পিক গেলেই কাপড়, তার মানে শেডিং, পিকিং। এবং কনভেনশনাল যে লুম আছে, যেগুলোতে লুঙ্গি শাড়ি বানায়, সেখানেও এটা 120, মানে মিনিটে 120 বার, তার মানে হচ্ছে সেকেন্ডে 2 বার। শেডিং, পিকিং, বিট আপ, আবার শেডিং, আবার পিকিং, আবার বিট আপ, এই কাজটা হয় 1 সেকেন্ডে। আর মডার্ন লুমগুলোতে এই কাজটা সেকেন্ডে 8 বার, 7 বার, 10 বার পর্যন্ত আমরা 12 করতে পারি। এই লেভেলের ফাস্ট হয়েছে আমাদের উইভিংটা। আচ্ছা, এই যে বিমটা আছে, এই বিমটার নাম কি বলছি? উইভার্স বিম। উইভার্স বিমের আরেকটা নাম হচ্ছে ফাইনাল বিম। এটার আরেকটা নাম হচ্ছে সাইজড বিম। এই নামগুলো একটু মনে রাখো, কারণ এগুলো লিঙ্কড কথা, আমাদের প্রিপারেটরের সাথে লিঙ্ক করা। আর এটা কি? এটাও তো একটা বিম যে কাপড়কে জড়াচ্ছে, এটা ক্লথ রোলার। যার মধ্যে কাপড় জড়াচ্ছে। এখানে সুতা, কি সুতা এগুলো? ওয়ার্পের সুতা না ওয়েফটের সুতা? ওয়ার্পের সুতা। এগুলো কি সুতা? এখানে তো সুতা নাই, সরাসরি ফেব্রিক যে জড়াচ্ছে সে ক্লথ রোলার, আর যে ফেব্রিককে খুলে দেয় সে হচ্ছে উইভার্স বিম বা ফাইনাল বিম অথবা সাইজড বিম। এখন এই যে খুলে দিচ্ছে, এখান থেকে আস্তে আস্তে সুতা খুলে আসতে হবে না? এই যেটা ঘুরতে হবে, কাপড় প্রডিউস হলে কি হবে? আমি সুতা যদি নাই ছাড়তে হবে না সুতা আস্তে আস্তে? আবার সেই তৈরি হওয়া কাপড়টাকে তো এর মধ্যে আস্তে আস্তে জড়িয়ে নিতে হবে। এই তৈরি হওয়া কাপড়টাকে আস্তে আস্তে এই ক্লথ রোলারে জড়িয়ে নেওয়াটাকে বলা হয় টেক আপ। আর উইভার্স বিম হতে আস্তে আস্তে সুতাকে খুলে দেওয়া, কিছু সুতা আস্তে আস্তে ছেড়ে দেওয়াটাকে বলা হয় কি? লেট অফ। তাহলে এই দুইটা টার্মকে আমরা বুঝতে পারছি। লেট অফ কি?
উইভার্স বিমের যে ওয়ারপেনগুলো আছে এগুলোকে একটা কনস্ট্যান্ট রেটে স্লোলি খুব আস্তে 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 তার মধ্যে থেকে ঘুরে ঘুরে খুলে দেওয়া, আনওয়াইন্ডিং করে দেওয়া, এটাকে বলা হয় কি লেট অফ। আর তৈরিকৃত কাপড়টাকে একটা কনস্ট্যান্ট রেটে নিজের মধ্যে জড়িয়ে নেওয়াটাকে বলা হয় টেক আপ। কে জড়িয়ে নেয়? ক্লথ রোলার বা টেক আপ রোলার। টেক আপ রোলার অথবা ক্লথ রোলার কী করবে, কাপড়কে তার মধ্যে আস্তে আস্তে জড়িয়ে নিবে কনস্ট্যান্ট রেটে। তো এই দুইটা কাজ যদিও গুরুত্বপূর্ণ, আস্তে আস্তে খুলতে হবে, আস্তে আস্তে রিসিভ করতে হবে, বাট এগুলো ওই তিনটার মতো অত বেশি গুরুত্বপূর্ণ না। প্রথম তিনটা যত বেশি গুরুত্বপূর্ণ, শেডিং, পিকিং, বিটিং, বিট আপ যত বেশি গুরুত্বপূর্ণ, এই দুটো কি অত গুরুত্বপূর্ণ না। এই জন্য এদেরকে বলা হয় সেকেন্ডারি মোশন অফ লোম, আর এই তিনটাকে বলা হয় কি প্রাইমারি মোশন। না হয় এটা ম্যানুয়ালিও করা যায়, মনে করি একটু কাপড় হলো তারপরে একটু ঘুরিয়ে নিলাম, কাপড় হলো ঘুরিয়ে নিলাম, মানে এদের মধ্যে মান্ডাটারি সবসময় শেডিং হইতে হবে। এটা কিছুক্ষণ পরে গিয়েও করলে হবে, কিছুক্ষণ পরে একটু টেক আপ করে নিলাম, কিছুক্ষণ পরে একটু ছেড়ে দিলাম, এভাবে করেও করা যায়। বা একদিকে রাখলেও হবে, ধরো একদিকে শুধু টানলা, সুতার টেনশনে ওদিক থেকে এমনি খুলে আসবে, এরকমও হয়ে যায়। তো এদের মধ্যে এদেরকে বলা হয় কি প্রাইমারি মোশন, এদেরকে বলা হয় কি সেকেন্ডারি মোশন। এরপরে আরও কিছু মোশন থাকে যেগুলো হচ্ছে আমরা এই পর্যন্ত হচ্ছে উইভিং ওয়ানের কথা বললাম আমি, আমরা উইভিং ওয়ানে এইটুকুই পড়ি মূলত। এরপরে আরও কিছু বিষয় জড়িত থাকে, যেমন মডার্ন লুম থাকে যেখানে বললাম হাই স্পিডে কাপড় গুঁড়া হয়। আবার দেখা গেল এই কিছু অটোমেশন নিয়ে আসা হয়েছে। অটোমেশন মানে ওয়ার্পের ইয়ার্নগুলোকে কিছু পিনের মধ্যে দিয়ে পাস করা হয়। ধরো সেই পিনটা যদি ছিঁড়ে যায়, মনে করো প্রত্যেকটা ইয়ার্নকে আমি ছোটো ছোটো একটা করে পিনের মধ্যে পাস করলাম, তো সুতা যদি ছিঁড়ে যায় তাহলে পিনটা কি আটকে থাকবে? ওয়ার্পের প্রত্যেকটা সুতাকে আমি একটা করে পিনের মধ্যে পাস করলাম, তো সুতারই তো পিনটাকে ধরে রাখছে। সুতা নাই মানে ছিঁড়ে গেছে মানে কি পিন পড়ে যাবে। তো পিনটা বানানো হয় মেটালের, সেই মেটালটার নিচে একটা সার্কিট থাকে মেটাল, তার মধ্যে মেটালের কানেকশন পায়, আর এই দুই মেটাল কানেক্ট পেলেই মেশিনটা বন্ধ হয়ে যায়। তার মানে কি ওয়ার্পিয়ান ছিঁড়লেই মেশিনটা অটোমেটিক্যালি বন্ধ হয়। এটা হচ্ছে ওয়ার্প স্টপ মোশন। আবার তোমরা দেখবা আমাদের কখনো চেক কাপড় বুনতে হয়, তো চেক কাপড় বুনতে গেলে ওয়েফটের ইয়ারগুলো তো কালার থাকে, কালো থাকে, সাদা থাকে, নীল থাকে। তো ওয়ার্পে না এটা সম্ভব, ওয়ার্পের সুতাগুলোকে আমি সাজালাম 10টা কালো, 5টা সাদা, 3টা লাল দিলাম, কিন্তু ওয়েফটে তো সুতা যায় থেকে শাটল থাকে, তো সেখানে শাটল চেঞ্জ মেকানিজম থাকে, যে শাটলটা 10টা পিক পর্যন্ত একটা শাটল যাবে, মানে সেই শাটলের ভিতরে ওদের কালো সুতা আছে পার্নের ভিতরে, 10টা পিক যাওয়ার পরে শাটলটাকে চেঞ্জ করে আরেকটা শাটল সেখানে অ্যাক্টিভ হবে। এইরকম মেকানিজমগুলো দিতে হয়, মানে ওয়েফট রিপ্লেনিশমেন্ট মেকানিজম, ওয়েফট চেঞ্জ মেকানিজম, ড্রপ বক্স মেকানিজম, এরকম কিছু মেকানিজম মডার্ন লোমে দিতে হয়, যাতে করে ওয়ার্পিয়ান ছিললে আমরা ডিটেক্ট করতে পারি, ওয়েফটিয়ান ছিললেন ডিটেক্ট করতে পারি, অথবা ওয়েফটিয়ান পৌঁছলো না, পিকটা গেল না, তারপরে বিটা বলে সমস্যা না, পিক না গিয়ে বিটা বলে তো সমস্যা। তো জন্য পিকটা ওই পর্যন্ত গেল বলে এটাকে ডিটেক্ট করা, ক্যাচ করতে পারা, এরকম কিছু অটোমেশন থাকে। এই সবগুলোকে বলা হয় টারশিয়ারি মোশন। এই প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি পুরো ব্যাপারটা আমরা আলোচনা করি উইভিং ওয়ানে, এবং মডার্ন লুমের যে ফিচারগুলো আছে, মডার্ন লুমে যে কাজগুলো হয় সেটা আমরা উইভিং টুতে আলোচনা করি। এবার আসো এদের সাথে আমাদের উইভিং প্রিপারেটরি লিঙ্কটা কোথায়। এতক্ষণে তোমরা কিছুটা ধারণা পেয়েছো যে আমাকে শুধু লুমে নিয়ে আমি তো এরকম একটা বিম তো আমাকে হাওয়া থেকে আসবে না, কেউ এসে দিয়ে যাবে না এরকম একটা বিম, আমাকে এরকম একটা বিম তৈরি করে নিতে হবে। কী করতে হবে? এরকম একটা বিম তৈরি করতে হবে। কিসের জন্য? বিশেষ করে ওয়ারপিয়ানের জন্য। ওয়েফটিয়ানের জন্য দরকার আছে? হ্যাঁ, ওয়েফটিয়ানে একটু দরকার আছে সামান্য, সেটা হচ্ছে ওই পার্ন আছে না, পার্নের মধ্যে সুতাটাকে কী করতে হবে? জড়িয়ে নিতে হবে। এটা হচ্ছে পার্ন ওয়াইন্ডিং। আমরা এই যে চ্যাপ্টার পড়বো ওয়াইন্ডিং, পার্ন ওয়াইন্ডিং, সেটা এখানে। আর কিন্তু ওয়ারপিয়ানে ব্যাপক প্রিপারেশন আছে। প্রিপারেশন মানে কি? প্রথমে ওয়ারপিয়ানগুলোকে আমি প্যারালালি একটা প্রিডিটারমাইন্ড লেন্থে যতটুকু আমার দরকার সেই লেন্থ মোতাবেক একটা বিমে কী করতে হবে? জড়াইতে হবে। এই জড়ানোটাই আমরা উইভিং প্রিপারেটরিতে পড়ি। তো সেটা কীরকম? কতগুলো স্ট্যান্ড থাকে, সেই স্ট্যান্ডের মধ্যে আমরা সুতার প্যাকেজগুলোকে রাখি। হ্যাঁ, এগুলো সুতার প্যাকেজ চিনো না তোমরা? সুতার ববিন চিনো না? সুতার প্যাকেজ যার মধ্যে সুতা রাখি। এই সুতাগুলোকে নিয়ে আসি, সবগুলোকে নিয়ে এসে আমি 3টা দেখাচ্ছি, এগুলাকে একটা বিমের মধ্যে আমরা ওয়াইন্ডিং করি। সিম্পলি বুঝে নাও, তারপরে ব্যাপারটা পরে ক্লিয়ার হবে। ঘুরাই। তো এরকম অনেকগুলো সুতাকে
একটা জায়গায় এনে একটা বিমের মধ্যে যদি ট্যাপ দিয়ে লাগিয়ে দিই, বিমটাকে যদি ঘুরাই, বিমের মধ্যে সবগুলো সুতা এসে জড়াবে না? জড়ানোর সময় আমি যদি এখানে একটা গাইড কনস্ট্যান্ট রেখে দিই, যেগুলো সবগুলো যেখান থেকেই আসুক এই বরাবর এসে জড়াবে, তাহলে এগুলো প্যারালাল থাকবে না? তাহলে সবগুলো কি হয়, প্যারালালি এখানে জড়িয়ে যায়। এই কাজটা হইতে হয়। তো এই কাজটাকে বলা হয় ওয়ার্পিং। এটাকে ওয়ার্পিং কেন বলা হচ্ছে? আমি এই বিমটা কোন ইয়ার্নের জন্য তৈরি করলাম? ওয়ার্পিয়ানের জন্য। সাজালাম কাকে? ওয়ার্পিয়ানকে। এই জন্য এটাকে বলা হয় ওয়ার্পিং। অর্থাৎ অনেকগুলো, আমাকে বাজার থেকে যখন আমি সুতা কিনবো তখন কি আমি বিম আকারে কিনবো? বিম আমাকে কেউ দিবে না, সুতা ছোটো ছোটো প্যাকেজ আকারে আমি কিনবো। এক একটা প্যাকেজ ধরো 1.5 কেজি 2 কেজি করে কোন বা চিজ, একটা কোন প্যাকেজ কিনে নিয়ে আসলাম, সেই কোন প্যাকেজটা আমি বসালাম আমার কিলে বসিয়ে সেখান থেকে এনে আমার এই বিমের মধ্যে এবার আমি জড়িয়ে নিব। এই কাজটাকে কি বলা হয়? ওয়ার্পিং। কথা ক্লিয়ার তো? এখন এই ওয়ার্পিংয়ের একটা সমস্যা আছে, এই সমস্যাটার জন্যই আমাদের এত কথা বলা। সমস্যাটা হচ্ছে ক্রিলের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি থাকে। ধরো এই রুমে আমি যদি বলি যে 5000টা সুতার প্যাকেজ তুমি সাজাও, পারবা? এই রুমের মধ্যে সম্ভব না। তুমি মনে করো আমি যদি অত লম্বা ক্রিল দিই, এখানে একটা সুতা, এখানে একটা সুতা, এখানে একটা, এখানে একটা, ধরো একটা ইয়ের মধ্যে আমি হয়তো ধরো 10টা দিতে পারলাম, খুব ঘন ঘনই দিলাম 10টা, তো 10টার পাশে দিলে আরও 10টা, তার পাশে আরও 10টা, মানে একটা শাড়িতে ধরো এরকম 8টা কলাম দিলাম, তাহলে 80টা পারলাম। 80, তারপরে আবার 80, আবার 80, আবার 80, এভাবে করে করে দেখা গেছে তুমি যদি 5000 সুতাকে এরকম সাজাইতে যাও, তাহলে এই ফ্লোরটা হইতে হবে আমাদের এই বিল্ডিংয়ের একদম শেষ মাথা পর্যন্ত। অনেক বড় স্পেস লাগবে, কারণ আমাদের আগেই বলছি যে 5400টা সুতা দরকার এখানে। তো 5400 সুতা, তো তুমি 5400টা সুতা যদি সাজাও, শুধু সাজিয়ে নাও একটা পাশে একটা, তাহলে যে পরিমাণে ক্রিল লাগবে এবং যে পরিমাণ স্পেস লাগবে এবং লাস্টে যে সুতাটা থাকবে অনেক দূরে, সেই সুতাটা কি অত টেনশনে থাকবে? এই বিমের সাথে টানটান অবস্থায় থাকবে? যেটা সামনেটা যত টানটান অবস্থায় থাকবে, সামনের ইয়ানটা যত টানটান অবস্থায় থাকবে, একদম লাস্টে যে সুতাটা আছে অনেক বড় ফ্লোর, সেইখানে সুতাটা ওখানে আছে আর এখানে আছে, ধরে রাখলাম এত টানলে স্ল্যাক হয়ে যাবে, লুজ হয়ে যাবে না? ঘুরি দেখো না, অনেক দূরে গেলে কি হয়, সুতা বাঁকা হয়ে যায় না? অত টেনশন থাকতে হবে। আর কাছাকাছি অবস্থায় টানার অবস্থায় থাকে, তো দূরত্ব যত বাড়বে আলটিমেটলি টেনশনটাকে মেনটেন করাটা ডিফিকাল্ট হবে। এবং যখন ওয়াইন্ডিং শেষ হবে, এই সুতাটা কিন্তু আর কোনো কাজে লাগবে না, একেবারে লাস্টের সুতাটা একদম শেষ পর্যন্ত আর তো কোথাও ধরে রাখতে পারবে না, অত লম্বা পরিমাণ সুতা ওয়েস্টেজ হিসেবে বাদ যাবে। তো এই দুইটা সমস্যার জন্য মূলত আমরা যতটা এন্ডস দরকার হয় ততটা এন্ডসকে এখানে জড়াইতে পারি না। ওয়ার্পিং করার সময় আমার সুতা লাগবে ধরো 6000টা, 5400টা, 5400 সুতাকে আমি সরাসরি কি করতে পারি না, একটা বিমে জড়াতে পারি না। তো না পারার কারণে আমরা করি কি, ক্রিল ক্যাপাসিটিটাকে লিমিটেড করে দিই। মনে করো 540টা ক্রিল আছে আমার, হ্যাঁ 540টা হলে সুবিধা কি, হ্যাঁ 540টা আমার এইটুক স্পেসের মধ্যে হয়ে যাবে, এই রুমের মধ্যে হয়ে যাবে, তাহলে অত দূরেও যেলো না, আমার ফ্লোরও কম লাগলো, আমার ল্যান্ড ভাড়াও দিতে হবে না, তাহলে কাছাকাছি হবে কাজটা। কিন্তু আমার কি আলটিমেট উদ্দেশ্য সফল হচ্ছে না? 5400 তো দরকার, 540টা সুতা দিয়ে কতটুকু কাপড় হবে? 5.4 ইঞ্চ, 5.4 ইঞ্চ কাপড়, মানে এইটুক কাপড় হবে। তো 5.4 ইঞ্চ কাপড় তো আর আমার বাজারে বিক্রি হবে না নাকি? কী কাজে লাগবে এটা? তো আমার লাগবে কত? 5400 সুতা। 540 সুতা দিয়ে কিছুই হবে না। তো আলটিমেটলি আমরা কি করি, এই 540টা সুতাকে এখানে জড়িয়ে নেই। কেন? আমার ওই ক্রিল ক্যাপাসিটি লিমিটেড দেখে। ক্রিল আমি চাইলেও 5400 6000 করতে পারি না। ক্রিল একটা উইভিং ফ্যাক্টরিতে, ভালো ফ্যাক্টরি যেগুলো, মনে রাখবা সেখানে হয়তো বা 900 1000 পরিমাণ ক্রিল থাকে, হাইস্ট 1200, এর বেশি ক্রিল কেউই রাখে না, দরকার হয় না। কেন দরকার হয় না, একটু পরেই বুঝতে পারবা। আচ্ছা, এই ক্রিলটা তাহলে এখানে কয়টা আসলো? 540টা। এখন আগে তোমরা যখন ঘুড়ি উড়াইতা ছোটোবেলায়, তখন সুতায় মার দিতা কিনা? মার কেন দিতা? যাতে করে ওই যে আরেকজনের সাথে কাটাকাটি করবা, কাটাকাটি করার সময় সুতার পৃষ্ঠটা যাতে ওই মারের সাথে কন্ট্যাক্ট হয়, আমার সুতাটা যাতে ছিঁড়ে না যায়, মানে ফ্রিকশনটা যাতে প্রতিরোধ করতে পারে। প্রথমত প্রাথমিকভাবে ফ্রিকশনটাকে এলিমিনেট করা বা ফ্রিকশনটাকে রেজিস্ট করতে পারা, প্রতিরোধ করতে পারার জন্য আমরা যেটা দিতাম। আবার সুতার শক্তিও বৃদ্ধি পায় কিছুটা, মার দিলে সুতার শক্তি বাড়ে, স্ট্রেংথ বাড়ে। তো স্ট্রেংথ বৃদ্ধির জন্য আমরা এই কাজটা করতাম। তো আমাদের এখানেও ওয়ার্পের সুতাগুলো দেখো, এখান থেকে এই পরিমাণ লম্বা একটা সুতা ছিল, সেটাকে তুমি টেনে এত বড় করে ফেলতেছ। এই যে এক্সট্রা এইটুক সুতাকে
টেনে যে এইটুক করতেছ, ত্রিভুজের দুই বাহু কি ওই এই বাহুর চেয়ে বড় না এবং অনেক বড়। একটা শেড ফর্ম করতে গেলে সুতাটাকে এই পরিমাণ টানতে হয়। তবে দেখো একটা স্ট্রেট জিনিসকে তুমি টেনে এরকম বাঁকাচ্ছ, অনেক লম্বা করতেছো, তার উপর টেনশন পড়ে না? সেই টেনশনটাকে তো সে রেজিস্ট করতে পারতে হবে। নর্মাল কটন ইয়ারের জন্য এটা খুব বেশি টাফ হয়, সেই জন্য কটন সুতার মধ্যে মার দিতে হয়। যেভাবে করে আমরা মার দিতাম এখানেও কি করতে হয়, মার দিতে হয়। মার দেওয়ার জন্য কি কি ইউজ করতাম? এক সময় আমরা ভাতের মার ইউজ করতাম, কাঁচের গুঁড়া, মানে গুঁড়া করে, যাতে করে আরও বেশি অন্যটা যাতে বেশি কাটতে পারে। তো আমাদের এখানে অন্যটা কাটার খুব বেশি ইচ্ছা নাই, নিজেরটা ঠিক থাকলেই হবে। তো নিজেরটা স্ট্রেংথ বাড়ার জন্য এখানে তো এত ভাত রান্না করবে কে? তাহলে তো ব্যাপক লোকজন নিয়ে কাজে বসাই দেবে, রান্নাবান্না করেন, আমরা খাবো দাবো আর এগুলো মার দিব। তো এই জন্য ইন্ডাস্ট্রিয়ালি কমার্শিয়ালি স্টার্চ কেনা হয় বিদেশ থেকে। আমরা বিশেষ করে অস্ট্রেলিয়া থেকে, ইংল্যান্ড থেকে, জার্মানি থেকে, চায়না থেকে, ইন্ডিয়া থেকে স্টার্চ কিনি বস্তায় বস্তায়। তো সেই স্টার্চটাকে একটা রেসিপি মোতাবেক একটা সলিউশন তৈরি করি। সেই সলিউশনের মধ্যে সলিউশনটা হচ্ছে এরকম, এই সুতাগুলোকে চুবিয়ে এনে এই বিমটাতে বসিয়ে দিই। তাহলে এই বিমটা থেকে যখন এই বিমটাতে আসে তখন একটা বক্সের মধ্যে দিয়ে আসে। সেই বক্সে কি থাকে? মার থাকে। মারের আমাদের টেক্সটাইলের ভাষায় ইংরেজি নামটা হচ্ছে সাইজ। মারটার ইংরেজি নাম কি? সাইজ। এই সাইজ আবার আমাদের এই স্ট্যান্ডার্ড সাইজের যে সাইজ সেই সাইজ না। সাইজের দুইটা অর্থ আছে, একটা অর্থ হচ্ছে পরিমাপের সাইজ, আর এমনিতে মারকে আমরা সাইজ নামে চিনি। তাহলে এই যে সাইজটা এই মারের চেম্বার হয়ে সামনের দিকে আগায়। তো সামনের দিকে আগানোর সময় তার মধ্যে মার কি ইনটেক হয় নাকি হয় না? চলে যাবা? ঠিক আছে, মার্কস টার্কস ল্যাব আছে? না, ল্যাব নেই, কালকে মার্কশিট করে দিয়ে দিছি। কালকে শেষ, ক্লাস 8 পৃষ্ঠা দেখাইছে। সমস্যা নেই, যা নিছো তাই। 8 পৃষ্ঠার কম, এটা তো অনেক বড় সিলেবাস। সমস্যা নেই। ঠিক আছে, তাহলে কী বললাম? সাইজ কিসের ইংরেজি? মারের। তাহলে এই যখন মারের দ্রবণের মধ্যে যদি তুমি সুতাটাকে চুবিয়ে নিয়ে আসছো তখন মার সে ইনটেক করছে না কিছু? নিজের মধ্যে একটা খুব জোরে নিয়ে আসলাম, তাহলে মার কম ইনটেক করলো, আস্তে নিয়ে গেলাম তাহলে মার একটু বেশি ইনটেক করলো, তাহলে মার দেওয়ার প্রসেসটা হয়ে গেল না? হয়ে গিয়ে যে বিমটা আছে সেটার নাম হচ্ছে উইভার্স বিম। তো এই আগের যে বিমটা এটার নাম হচ্ছে প্রি বিম। কি বিম? প্রি বিম। এটার আরেকটা নাম কি? ওয়ার্প বিম। এই বিমের সুতা কি সাইজ দেওয়া আছে? না, এটার নাম হচ্ছে আনসাইজড বিম। একই নাম, যেই নামই বলো না কেন অর দিয়েও লিখলেই হবে। এই বিমটার নাম কি? প্রি বিম, ওয়ার্প বিম অথবা আনসাইজড বিম। আর এই বিমটার নাম কি? ওটা প্রি, এটা ফাইনাল। ওটা আনসাইজড, এটা সাইজড। এটা হচ্ছে ওয়ার্পিয়ানের জন্য ওয়ার্প, আর এটা হচ্ছে উইভার, মানে উইভিং করা হবে, এটা উইভিংয়ের জন্য রেডি। এটা আমি লুমিনিয়ে বসিয়ে দিব, এই জন্য উইভার্স বিম। আর ওটা হচ্ছে ওয়ার্পিং করা হওয়া সুতাটা রাখা হয়েছে, এটা হচ্ছে ওয়ার্প বিম। এখন প্রবলেমের জায়গাটা তোমরা ধরতে পারো না। এই প্রবলেমের জায়গাটা হচ্ছে এখানে তো সুতা আছে 5400টা। কয়টা? 5400। এখানে আছে কয়টা? 540টা। তাহলে 540টা সুতা কীভাবে 5400 হয়ে গেল? কোনো না, সংখ্যা তো বাড়তেছে না, একসাথেই হয়ে যাচ্ছে। এটা ঘুরতেছে, এখানে ঘুরতেছে, এখান থেকে খুলে এসে এখানে বসে যাচ্ছে। মানে সাইজিং মেশিনের পিছনে এই বিমগুলো বসানো হয় আর সামনে এই বিমটা পাওয়া যায় আউটপুট। সাইজিং মেশিনের ইনপুট হচ্ছে এটা, আউটপুট হচ্ছে এটা। এখানে একাধিক বিম দেওয়া হয়, একটা দুইটা না, এরকম 10টা বিম দিতে হবে। কয়টা? 10টা। তো এখানে সুতা আছে কয়টা? 540টা। এখানে আছে কয়টা? 540। এখানেও 540। এরকম 10টা বিমে মোট সুতা তখন চলে আসবে এখানে বেশি। সবগুলো থেকে তো আসবে, তো সবগুলো থেকে এসে সুতার সংখ্যা কিন্তু বেড়ে গেছে। একটাই সাইজিং মেশিনের পিছনে নিচে একটা বিম, উপরে একটা বিম, তার উপরে একটা বিম, এখানে একটা, সবগুলো বিম বসিয়ে সবগুলো সুতাগুলোকে সামনের দিকে আগায় দেওয়া হয়। সামনের দিকে আগালে সুতার সংখ্যা বেড়ে যায়, এন্ডস বেড়ে যায়। তাহলে এখানে সুতা আসছে কয়টা? 5400টা। 5000 সুতা এসে, কিন্তু প্রত্যেকটা বিমে সুতা আছে কয়টা? 540টা করে। এখন একটা বিষয় হচ্ছে কি, আমাদের এই বিম আর এই বিম আকৃতিগত দিক থেকে, মানে তার যে পরিমাণগত দিক, ভলিউম, ক্যাপাসিটি অফ ভলিউম, সেদিক থেকে দুজন একই সাইজের, মানে দুইটা একই রকম ইয়ার্ন কনজিউম করতে পারে। তো তাহলে কি এই ইয়ার্নটা কি একটা বিমে ধরবে? বুঝো নাই? মানে এটার মধ্যে যতটুকু
মার্কারের মধ্যে এখানে যতটুকু ফোম আছে আরেকটার মধ্যে অতটুকু ফোম আছে, তো এখানে 10 গুণ ফোম কি এই একটার মধ্যে আসবে? মানে দুইটার ক্যাপাসিটি সেম। এই বিমটার আকৃতি হচ্ছে 50 পাউন্ডের একটা বিম হয়, 50 পাউন্ডের, এটাও 50 পাউন্ডের। তো 50 পাউন্ডের বিমের মধ্যে তুমি কি এই এত এক একটাতে তো 10টা বিম আছে, এরকম 10টা বিম থেকে সবগুলো কি এক জায়গায় দিলে জায়গা হবে কিনা, ধারণ করতে পারবে? পারবে না। তো এই জন্য যেহেতু দুইটার ক্যাপাসিটি সেম, ক্যাপাসিটি বলতে আমি বুঝাচ্ছি যে ভলিউম, মানে সে কতটুকু ধারণ করতে পারে তার মধ্যে কনজামশনটা সেটা একই। তো সেই কারণে এখানে 10টা বিম থেকে 10টা বিমই প্রডিউস করা হয়। কিভাবে? এইখানে আমার এই প্রত্যেকটা সুতার লেন্থ কত বলো তো? বলছিলাম না কাপড়টা 2000 মিটার, রাইট, 2000 মিটার। তাহলে আমি এখানে প্রত্যেকটা বিমের মধ্যে যেহেতু সুতা 10 গুণ কম আছে, এখানে আছে 5400 সুতা, মানে তুমি ধরে নাও 5400 সুতা প্রত্যেকটা 2000 মিটার হলে এই বিমটা ফুল হয়, তার ধারণ ক্ষমতা কমপ্লিট হয়। তাহলে এখানে 540টা হলে সেখানে কি 2000 মিটারে কমপ্লিট হবে? কত হবে? দুটা একই সাইজের, কিন্তু কতটুকু ইয়ার্ন, কত লম্বা ইয়ার্ন দিতে হবে এখানে? মানে এখানে 540টা সুতা আছে, প্রত্যেকটা সুতার লেন্থ কত দিলে এই বিমটা একদম এটার মতো পরিপূর্ণ হবে? 2000 × 10 20,000 মিটার, এটা বোঝা যায় কিনা? মানে এখানে 5400টা 540টা সুতা আছে, কিন্তু প্রত্যেকটা সুতার লেন্থ হচ্ছে কত? 20,000 মিটার, 10 গুণ বেশি। এখানে কতটুকু সুতা আছে? 20,000। এটা তো 20,000, এটা তো 20,000, বাট এখানে অ্যান্ডস কয়টা? 540টা। বাট এখানে অ্যান্ডস 10 গুণ বেড়ে গেছে, সুতা 540-এর জায়গায় 5400 হয়ে গেছে। বাট সুতার তখন লম্বা, প্রত্যেকটা সুতার লেন্থ কত হয়েছে এখন? 2000। এটা বোঝা যাচ্ছে কিনা? তাহলে এখন এটাতে যতটুকু সুতা আছে এখানে ততটুকু সুতা আছে না? প্রত্যেকটাতে কিন্তু একই ক্যাপাসিটি সুতা আছে। তো এই জন্য এখন 10টা বিম থেকে 10টা বিম প্রডিউস হবে। কিভাবে? ধরো এই 20,000 মিটারের মধ্যে যখন 2000 মিটার হলো তখন আমরা সুতাগুলোকে কেটে দিব, কেটে এই বিমটাকে সরাই ফেলবো, একটা বিম রেডি। তারপর আরেকটা বিম এনে বসাবো, সেই বিমে আরও 2000 মিটার সুতা জড়াবো, তারপরে সেই বিমটা কেটে ফেলবো, সরিয়ে ফেলবো। এরকম 10টা বিম থেকে ফাইনালি কটা বিম পাবো? 10টাই বিম পাবো। কেন? সাইজে তো দুজন সেম, দুজন একই ধারণ ক্ষমতা, বাট এদের মধ্যে পার্থক্য কী? প্রি বিমে এন্ডসের সংখ্যা কম হবে আর ফাইনাল বিমে এন্ডসের সংখ্যা বেশি হবে। এখন প্রি বিমের চেয়ে ফাইনাল বিমে এন্ডসের সংখ্যা যত গুণ বেশি হবে, তাহলে এটার চেয়ে এটা কত গুণ বেশি বললাম? 10 গুণ বেশি। প্রি বিমের চেয়ে ফাইনাল বিমে যদি 10 গুণ সুতা, মানে 10 গুণ বেশি হয়ে থাকে সুতার সংখ্যা, তাহলে প্রি বিমে সুতার লেন্থও 10 গুণ বেশি হতে হবে। তার মানে একটু সাদামাটা ধারণা নাও যে প্রি বিমে অ্যান্ডস হচ্ছে কয়টা? 540। আর প্রি বিমে সুতার লেন্থ কত? 20,000 মিটার। এখন এখান থেকে যখন সুতা আসা শুরু করছে, 10টা বিম থেকে সুতা আসতেছে, 10টা বিম থেকে মিলে সুতা তো হয়ে গেছে 5400। সেই 5400 সুতায় কিন্তু 2000 মিটারেই এই বিমটা ফুল হয়ে যাবে, তখন এটা একটা বিম হয়ে যাবে। পরে আবার সুতাগুলোকে আবার জড়াবো, আরেকটা এভাবে করে সাইজিং হয়ে হয়ে যখন বিমগুলো আসতে থাকবে, 10টা বিম থেকে আলটিমেটলি 10টা বিমই প্রডিউস হবে। মানে 10টা প্রি বিম থেকে 10টাই ফাইনাল বিম প্রডিউস হয়, বাট 10টাকে একসাথে লাগায় রাখতে হয় কিন্তু মেশিনে। এখান থেকে এখানে সুতা আছে কত মিটার? 2000 মিটার সুতা আসছে, আমি কি বিম খুলে ফেলবো? না, ওর জায়গায় বসে থাকবে, বাট আমি সুতাটা এখানে কেটে দিব, কেটে দিয়ে এটাকে সরিয়ে ফেলবো, আবার ওই 5000 সুতা করে আবার জড়াবো। দেখবো যে 2000 মিটার জড়ালেই এটা ওই ফুল হয়ে যায়, আর ধারণ করতে পারে না, আর ধারণ ক্ষমতা নাই। কারণ কি? ভলিউম তো সেম। তুমি তো দেখতেছো আলটিমেটলি এখানে অ্যান্ডসের সংখ্যা বেড়ে গেছে, তার মানে কম পরিমাণ সুতা হলেই কিন্তু সে ফুল হয়ে যাবে। আর এখানে সুতা কম ছিল দেখে না আমি 20,000 মিটার জড়াতে পারছি। আচ্ছা, এখন আমাদের এবার উইভিং প্রিপারেটরি কাজটা চলে আসছে। প্রিপারেটরিতে আমরা যে 4টা চ্যাপ্টার পড়ি সেগুলো আমরা এবার এখন নিজেরাই বুঝতে পারবো। প্রিপারেটরিতে আমরা যে 4টা চ্যাপ্টার পড়ি তার মধ্যে লাস্ট চ্যাপ্টারটা হচ্ছে লুমিং। আমরা প্রিপারেটরিতে কটা চ্যাপ্টার পড়ি? এই কোর্সে কটা চ্যাপ্টার পড়বো? 4টা। আর এখানে পড়বো হচ্ছে উইভিং 1-এ এই 5টা এবং আরও টার্সিয়ারি কিছু মোশন। কিন্তু এগুলো কিন্তু এক একটা এমনি দেখতেছো শেডিং, এর ভিতরে অনেক কিছু আছে, মানে এর ভিতরে অনেক মেকানিজম আছে, অনেক ক্যালকুলেশন আছে, অনেক হিসাব নিকাশ আছে, অনেক কিছু আছে। তো এই জন্য কোনটা? এটা বলছে নিউলি ইনসার্টেড যে পিকটা আছে, নতুন যে পিকটা গেলো সেটাকে ফেল অফ দ্য ক্লথ পর্যন্ত, মানে এই পর্যন্ত চাপিয়ে দেওয়াটা, এখানে নিয়ে আসাটা। আগে যতটুকু যেখানে কাপড় বোনা শেষ হয়েছে, কাপড় এইটুকু পর্যন্ত, মানে আমার এই হাতটাতেই দেখো তুমি, এইটুকু পর্যন্ত কাপড়, আর এগুলো কিন্তু সুতাই। এখানে তো আর কাপড় হয় নাই, কাপড় হয়েছে কতটুকু? এখানে যেখানে
ফুল আছে, ওএফটিএন সহ আছে। তো যখন সুতাটা এই বরাবর গেছে, তো এটাকে তো এখানে রাখলে কাপড় হবে না, আগের সুতাটা এখানে, পরের সুতাটা এখানে, এটাকে চাপাইতে হবে এই পর্যন্ত, কাপড়ের শেষ পর্যন্ত। তো সেই চাপাই দেওয়াটা হচ্ছে কি বিটআপটা করে কে? রিড হচ্ছে একটা চিরুনির মতো। এটা পরে ডিটেলসে বলবো, আমরা দেখাবো, লুমে নিয়ে দেখাবো রিডটা চাপিয়ে দেয়। তো আমাদের এবার প্রিপারেটরিতে আসো, আমরা এই যে সামনে থেকে পিছনের দিকে আসতেছি, আমাদের তাহলে প্রিপারেশন করতে হবে ওয়ারপিয়ানকে। কাকে? ওয়ারপিয়ানকে প্রিপেয়ার করবে কীভাবে? তাহলে এই দুইটা ধাপে প্রিপেয়ার করতে হবে। এই ধাপগুলো হচ্ছে আমাদের উইং প্রিপারেটরির আলোচ্য বিষয়। আমাদের উইং প্রিপারেটরির 4টা চ্যাপ্টার, লাস্ট চ্যাপ্টারটা হচ্ছে লুমিং। লাস্টে থেকে আসতেছি লুমিং মানেই হচ্ছে আমার এই যে বিমটা তুমি পেলো না ফাইনালি, কি বিম? উইভার্স বিমের সুতাগুলোকে এই যে গাঁথতে হবে না এটার মধ্যে দিয়ে, এগুলোর নাম কি? হিল্ড আই কিসের? হিল্ড ওয়্যার কিসে থাকে? হিল্ড ফ্রেমে থাকে। হিল্ড ওয়্যারের যে হিল্ড আই আছে, সে আইয়ের মধ্যে দিয়ে সুতাগুলোকে পাস করতে হবে না পাস করলে কি লোমটা চালাতে পারবা না। এখানে একটা রিড আছে, মানে চিরুনি আছে, এই চিরুনির মধ্যে ফাঁকা স্থান থাকে, রিডের ফাঁকা স্থানকে আমরা ড্যান্ট বলি। ওই ড্যান্টের মধ্যে দিয়ে সুতাগুলোকেও পাস করতে হবে, পাস করে তারপরে সুতাগুলোকে এনে ক্লথ রোলারে জড়াই দিতে হবে। তো জড়াই দেওয়ার পরে তারপরে তুমি লুমিং শুরু করতে পারবে, লুম স্টার্ট দিতে পারবা। তো লুম স্টার্ট দেওয়ার আগে আমাদের প্রায় 4 থেকে 5 ঘন্টার একটা কাজ আছে। সেই কাজটা কি? উইভার্স বিমের প্রত্যেকটা সুতাকে ধরে আমাদের 6 জন লোককে আমরা এমপ্লয় করি, তাদের প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লাগে প্রত্যেকটা সুতাকে এই হিলের মধ্যে পাস করা, ড্যান্টের মধ্যে পাস করে লুমে এনে বসিয়ে এটাকে ফিক্সড করা। তারপরে আমি সুইচ দিই। সুইচ দেওয়ার আগে যে কাজটা, এটাকে বলা হয় লুমিং। আমরা এটা প্রিপারেশনের মধ্যে পড়বো, মানে লুম স্টার্ট দেওয়ার আগ পর্যন্ত যা কাজ তা হচ্ছে কি উইভিং প্রিপারেটর, মানে উইভিং প্রিপারেটরি প্রসেসের আলোচ্য বিষয়, আমাদের এই কোর্সের আলোচ্য বিষয় প্রিপারেশন। তো লুমিং হচ্ছে প্রিপারেশনের লাস্ট স্টেজ, মানে লুমিং শেষ মানে কি এবার সুইচ অন করার মতো আমরা যোগ্য হয়ে গেছি, সুইচ শুধু অন করুন। লুমিংয়ের আগের নাম হচ্ছে সাইজিং। সাইজিং কোনটা? এই যে এটা, মানে একটা প্রি বিম থেকে একটা ফাইনাল বিম প্রডিউস করা। এই যে ফ্রি বিম থেকে ফাইনাল বিম প্রডিউস করার সময় মাঝখানে সুতাগুলোকে চুবিয়ে নেই না কিসের মধ্যে? মারের একটা দমকে, সাইজ মিক্সিং ট্যাঙ্কের মধ্যে বা সাইজ সলিউশনের মধ্যে চুবিয়ে নিয়ে আবার শুকাই। বিভিন্ন বিষয় আছে, পুরো চ্যাপ্টার বুঝতেছো, একটা চ্যাপ্টার মানে অনেক কিছুই আছে। তো সেখান দিয়ে চুবিয়ে নেওয়াটা, এটাকে বলি আমরা কি সাইজিং। এটা লাগবে না প্রিপারেশনের মধ্যে? সাইজিং কি ওয়েফটিএনকে করা হবে? ওয়ারপিএন প্রিপারেশন হচ্ছে, কিন্তু ওয়েফটিএন প্রিপারেশনের কোনো কথা হচ্ছে না। সাইজিং হলো, সাইজিংয়ের আগে এই কোণ থেকে, ছোটো কোণ থেকে সুতাগুলোকে যে এই প্রি বিমে নেওয়া হয়, এই প্রসেসটাকে বলা হয় ওয়ার্পিং। ঠিক আছে? তাহলে এই কোণ থেকে এটাকে ছোট প্যাকেজ থেকে এই একটা বড় প্যাকেজে, মানে প্যারালাল করে ফেলা, সবগুলোকে প্যারালাল করা, যদিও অ্যান্সার সংখ্যা কম, বাট প্যারালাল করে ফেলতে পারতেছি। তো প্যারালাল করে ফেলাটাকে বলা হচ্ছে কি ওয়ার্পিং। আর ওয়ার্পিংয়ের আগে আমি যে সুতাটা থাকে, আমার যে একটা সুতা থাকে হচ্ছে ধরো রিংয়ে থাকে, আবার অনেক সময় ছোট ফর্মে দেয়, বড় বিভিন্ন ফর্মে সুতা দেয়। সেই সুতাগুলোকে আমার নিজের সুবিধা মতো একটা সুইটেবল প্যাকেজে, মানে আমার এখানে ক্যালকুলেশন আছে, ম্যাথ আছে, সেই হিসাব নিকাশ মোতাবেক আমার যে অর্ডার আছে, সেই অর্ডারকে মাথায় রেখে আমি হিসাব নিকাশ করে সেই মোতাবেক কত সাইজের কোণ হবে সেই কোণে যে জড়িয়ে নিব, মানে একটা প্যাকেজ থেকে আরেকটা প্যাকেজে, মানে কোণ থেকে চিজ থেকে কোণে, রিং থেকে কোণে, হ্যাঁ, রিং থেকে ড্রাম থেকে ববিন থেকে কোণে, মানে এক জায়গা থেকে সুতা খুলে আরেক জায়গায় সুতা জড়াইতে হবে। এটা আমাদেরকে ফ্রিকুয়েন্টলি করতে হয়। অনেক সময় সুতা পুরনো হয়ে গেছে, অনেক আগে কিনছি, সুতাগুলো স্ল্যাক হয়ে গেছে, তখন আমরা এটাকে টাইট করার জন্য একটা থেকে খুলে আরেকটাতে নতুন প্যাকেজে জড়াই, সুতরাং ময়লাগুলো দূর হয় এবং নতুন হয়। এবং যখন আমাদেরকে সুতা বিক্রি করে যারা যাদের কাছে আমরা সুতাগুলো কিনেছিলাম, তারা কীভাবে দিয়েছে সুতাগুলো? ওয়াইন্ডিং করে দিয়েছে না? সেই জন্য ওয়াইন্ডিংটা যদিও স্পিনিংয়ের পার্ট, তারা তো ওয়াইন্ডিং না করে সুতা বিক্রি করতে পারে না। সুতাকে না কোথাও জড়িয়ে কি তুমি বেচতে পারবা? একটা কোণে নিতে হবে, তারপর না বিক্রি করতে হবে, তো তাদের কাজ। তো এই জন্য এটা দুটার মাঝখানে পড়ে, বুঝছো? স্পিনিংয়ের লাস্ট স্টেজ হচ্ছে ওয়াইন্ডিং, আর আমাদের ফার্স্ট স্টেজ হচ্ছে ওয়াইন্ডিং। মানে এটা উইভিংয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমরা এখানে এটা পড়ি আর কি, ওরা পড়ে না, ইয়ার্নে পড়তে হয় না, কারণ হচ্ছে মূলত আমাদেরকেই মাঝে মাঝে এই ওয়াইন্ডিংয়ের কাজটা করে নিতে হয়। সেজন্য ফার্স্ট স্টেজটার নাম কি? ওয়াইন্ডিং। তো এই 4টা ধাপ হচ্ছে আমাদের এই উইভিং প্রিপারেটরি প্রসেসের আলোচ্য বিষয়। তো এবার যখন আমরা পড়বো তখন তোমাদের একটা ধারণা থাকবে ক্লিয়ার, যে আমরা ওয়াইন্ডিং কেন করতেছি, তার মানে ওয়ার্পিং করার জন্য।
ওয়ার্পিং কেন করতেছি? মানে সাইজিং করার জন্য, সাইজিং করে লুমিং করার জন্য। লুমিং করে কী হবে সেটা তো বুঝতেই পারলো যে আমাদের কাপড় বুনতে হবে। এখন ওয়াইন্ডিং প্রসেসের ইনপুট কি? ওয়াইন্ডিং প্রসেসের ইনপুট হচ্ছে একটা প্যাকেজ, যে কোনো একটা প্যাকেজ, অথবা ছোটো প্যাকেজ অথবা বড় প্যাকেজ। যেমন পার্ন ওয়াইন্ডিং লাগবে আমাদেরকে, এই যে পার্ন কোথায় থাকে? সারলে থাকে। তো এই বাজার থেকে তো কিনে আনছি এগুলা, সেগুলাকে এটাতে জড়াতে হবে না? সেটাও তো একটা ওয়াইন্ডিং, এটা পার্ন ওয়াইন্ডিং। ওএফটিএন প্রিপারেশনের সময় তখন আমাকে পার্ন ওয়াইন্ডিংও করতে হবে। তাহলে পার্ন ওয়াইন্ডিং একটা বিষয়, এটাতে ইনপুট একটা, আউটপুট একটা। ওয়াইন্ডিংয়ে ইনপুট হচ্ছে একটা প্যাকেজ, আউটপুট একটা কি প্যাকেজ। ওয়ার্পিংয়ে ইনপুট কি? ওয়ার্পিংয়ে ইনপুট হচ্ছে কিছু প্যাকেজ, আর আউটপুট কি? না, এটার নাম কি? ওয়ার্প বিম। আউটপুট হচ্ছে ওয়ার্প বিম। সাইজিংয়ের ইনপুট কি? ওয়ার্প বিম। আউটপুট উইভার্স বিম। আর লুমিংয়ের ইনপুট হচ্ছে উইভার্স বিম, আউটপুট হচ্ছে রেডি ফর প্রোডাকশন। মানে লুম যখন প্রোডাকশনের জন্য রেডি হয়ে যায় সেটাই হচ্ছে কি? লুমিং। তো আমরা নেক্সট ক্লাসে আমাদের কন্টেন্টে ঢুকবো, অর্থাৎ ওয়াইন্ডিং থেকে আমরা আমাদের আলোচনা শুরু করব। তো আপাতত আমরা ফুল ব্যাপারটা একটা ধারণা নেওয়ার চেষ্টা করলাম যে প্রিপারেটরিতে কী হয়।